আজকে আমি মূলত যেটা করাবো, দেখো আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে বাংলার পরীক্ষার জন্য আমরা সবাই কম বেশি জানি যে এখানে 30 নম্বরের একটা পরীক্ষা হবে, যেখানে 15 থাকবে বোধ পরীক্ষণ আর 15 থাকবে পেডাগজি। সেই পেডাগজির পার্টের একটা পার্ট আমরা করবো আজকে। ঠিক আছে, তার আগে সিলেবাসটা একটু দেখে নেওয়া যাক। টোটাল যে পরীক্ষাটা 2025-এ ওনারা যেটা আমাদের সামনে দিয়েছেন, একটা হচ্ছে টেট পরীক্ষা দিতে হবে, যেখানে 150 মার্কের কোশ্চেন থাকবে, 150 মার্কস থাকবে। তার মধ্যে যে যত পাবে সেটার উপর নির্ভর করছে তার ভাইবার পার্ট। আর একটা পার্ট, এই পার্টটা, এইটা পরীক্ষা দেওয়া মানে একবার কোয়ালিফাই হয়ে যাওয়া মানে তার সারা জীবন এই টেটটা থেকে যাবে। ঠিক আছে, আচ্ছা সবাই দেখা যাচ্ছে তো? সবাই একটু বলবে দেখা যাচ্ছে বিষয়টা যেটা আমি দেখা? হ্যাঁ স্যার। বেশ হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। বেশ বেশ। তো এখানে এই যে 150 নম্বরের পরীক্ষা হলো, সেই পরীক্ষায় কেউ একজন 100 পেয়েছে, আবার কেউ একজন 135 পেয়েছে। যে 100 পাবে, মানে 135-এর মধ্যে 150-এর মধ্যে কেউ একজন 100 পেয়েছে, তাহলে তার মার্কস কত আসে? একে কত পাবে? 100/150। আর 40 ভাইবার, ওখানে একটা নাম্বার আছে টেটের 40-এর উপর ভিত্তি করে, সেই 40-এ সে কত পাবে তার উপরে নির্ভর করছে তার ভাইবার নাম্বার যোগ হওয়া। ঠিক আছে, এইখানে এইটা করলে যেটা হবে, মোটামুটি ভাবে যেটা আসবে তার ভিত্তিতে সেই নাম্বারটা পাবে। কিন্তু যে 135 পাবে তার তখন এখানে 135 হয়ে যাবে, তার মানে আরো বেশি হয়ে যাচ্ছে। তার ক্ষেত্রে কিন্তু ভাইভাতে এগিয়ে থাকার সম্ভাবনাটা বেশি থাকছে। তার জন্যে যার কম নাম্বার হয়েছে, মনে হচ্ছে যে আমি পড়াশুনো করলে আরেকটু ভালো করতে পারবো, সে কিন্তু এ পরীক্ষাটা আমার মনে হয় তার দেওয়া উচিত। ঠিক আছে, এই জন্যে বললাম যে টেট পরীক্ষাটা যার আগে দেওয়া আছে, কম নাম্বার আছে, তারা এই সুযোগটা যেন মিস না করে। আর একটা কথা বলার, এই পরীক্ষা কিন্তু আমি আমার মনে হয়েছে এটা, যে যেহেতু ভোট আসছে, ঠিক আছে, সেই জন্য এই পরীক্ষাটা তড়িঘড়ি করে একটা নেওয়ার ব্যাপার চলে এসছে। এবং 2026-এর সম্ভবত মার্চে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, সেটা বলা হয়েছে, নিতে হবে। তারপরে আর কবে যে হবে, এটা কিন্তু একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। অতএব ছেড়ে দেওয়া বা মানে কম নাম্বার, বা কেউ হয়তো কোয়ালিফাই করে রয়েছে, ভাবছে ভাইভাটা দিলে আমি সুযোগ পাবো বা কিছু, সেখানে কিন্তু একটা বড় ধাঁধা রয়েছে। ঠিক আছে, সেই জন্যে তার মনে হয়, আমার মনে হয় যাদের কম নাম্বার আছে, যারা মনে করছে যে আমি এবার পরীক্ষা দিলে ভালো করতে পারবো, তাদের ছাড়া উচিত নয়। আচ্ছা, এবারে আসি যে প্রাইমারি পরীক্ষা, আপার প্রাইমারি পরীক্ষা দিতে গেলে যেটা দরকার, একটা হচ্ছে টেট পরীক্ষা তাকে দিতে হবে, টেট পরীক্ষাটা তাকে দিতে হচ্ছে। আর একটা হচ্ছে দ্বিতীয় পার্ট, যখন ভাইবা নেবে তখন ভাইবার পরীক্ষাটা দিতে হবে। এই ভাইবার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া আছে সেটা আমরা পরের স্লাইডে দেখাচ্ছি। আগে টেটে যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা দেখো। বাংলা সাবজেক্ট থাকছে, তার সঙ্গে পেডাগজি থাকছে, সেখানে টোটাল 30 নম্বর। ঠিক আছে, ইংলিশ থাকছে এবং সেখানে পেডাগজি থাকবে, সেখানেও 30 নম্বর থাকবে। চাইল্ড সাইকোলজি থাকছে, সেখানেও 30 নম্বর থাকছে। ঠিক আছে, আর এই দুটো অপশনাল থাকছে। যাদের আর্টস, যে সমস্ত স্টুডেন্টস আর্টসে পড়াশুনো করেছে, তারা এই 3টে সাবজেক্ট তাদের পড়তেই হবে, সঙ্গে সোশ্যাল সায়েন্সটা পড়তে হবে। আর যাদের সায়েন্স রয়েছে, ঠিক আছে, সায়েন্স রয়েছে, তাদের ক্ষেত্রে এই 3টে সাবজেক্ট পড়তে হবে, তার সঙ্গে এটা পড়তে হবে, ম্যাথামেটিক্সের এই যে পার্ট, সেখানে বিজ্ঞানের পার্ট আছে, ম্যাথামেটিক্সের পার্ট আছে, সমস্তটা মিলিয়ে তাদেরকে পড়াশুনো করতে হবে। দেখো তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে 30, 30, 30, টোটাল হচ্ছে 90। এই 90 আর এই দুটোর মধ্যে যে কোনো একটা, যার আর্টস আছে তার এই 60 নম্বরের। আমরা যদি ধরি আমাদের আর্টসের বিভাগ, আমরা মানে আমাদের যে কোর্স চলছে সেখানে আর্টসের বিভাগটা থাকবে। ঠিক আছে, সেক্ষেত্রে রয়েছে সেখানে তাহলে এই 90 আর এই 60, টোটাল 150 মার্কসের
পরীক্ষা হবে, ঠিক আছে। এর ভিত্তিতে যার যত নাম্বার হবে সে ভাইভাতে তার ততটা সুযোগ সুবিধা থাকার সম্ভাবনা থাকবে। এই পর্যন্ত কি বোঝা গেছে? এইখানে কেউ বুঝতে পারিনি এরকম কেউ আছো? নেই? তাহলে আমরা পরের পার্টে যাই। দেখো এখানে কোন পার্টে কত নাম্বার থাকবে তার একটা বিভাজন আমি এখানে তুলে দিয়েছি। বাংলাতে পেডাগজি, বাংলার সাবজেক্টে থাকবে 15টা প্রশ্ন, সেখানে থাকবে বোর্ড পরীক্ষণ, থাকবে, আর বাকি থাকবে পেডাগজি, ঠিক আছে। পেডাগজি থাকবে। এখানে ইংলিশেও সেম, একটা আনসিন প্যাসেজ দুটো তুলে দেবে, আর তার সাথে সাথে এখানে পেডাগজি থাকছে। চাইল্ড সাইকোলজি সেখানেও 15 নাম্বার প্লাস পেডাগজি। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে টোটাল 60 নম্বর, সেখানে ইতিহাস ভূগোল ইনক্লুড রয়েছে, ঠিক আছে। ইতিহাস ভূগোলের বিষয় সঙ্গে সোশ্যাল কিছু কি বলবো ওটাকে, ওখানেও কিছু পেডাগজি থাকবে, কিছু হচ্ছে সামগ্রিক প্রশ্নের উপরে নির্ভর করে টোটাল 60 নম্বরের প্রশ্ন থাকবে। আর ম্যাথামেটিক্স এর পার্টে সায়েন্সের পার্ট থাকবে, ম্যাথ প্লাস হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, একেবারে মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে সমস্ত বইগুলো রয়েছে। সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রেও তাই, ইতিহাস ভূগোলের ক্ষেত্রে মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে বই রয়েছে সেইখানে থেকেই প্রশ্নগুলো বেশিরভাগটা দেবে, ইতিহাস ভূগোলের পাঠ যতগুলো প্রশ্ন, ঠিক আছে। এরপরে যদি আমি আজকে তো এই পার্টটা নিয়ে এসছি, এখানের কিছু পেডাগজির কোশ্চেন আমি নিয়ে এসছি দেখাবো বলে। এরপরে যদি আমি আরো কোনো ডেমো ক্লাস নিই, পেড কোর্সের ছেলে মেয়েদের তাদেরকে তো দেখাবোই, যদি বাইরের এই বিষয় ক্লাস নিই তাহলে আমি সেখানেও এই পরপর পরপর কোথায় কি কোশ্চেন আসছে সেগুলো আমি নিয়ে এসে দেখাবো। তো এটা গেল টেটের সিলেবাস। এবারে আসো ভাইবার সিলেবাস। ভাইবাতে কি থাকবে, টোটাল মার্কস কত থাকছে তার একটা টোটাল মার্কস আমরা এখানে দিয়ে দিয়েছি 100 নম্বর, ঠিক আছে। তার মধ্যে টেট ওই যেটা বললাম যে যে যত পাবে তার 40-এর উপরে একটা হিসাব আসবে, হিসাব করা হবে, ঠিক আছে। তারপরে সেখান থেকে রিটেন যেটা হবে, একটা রিটেন এক্সাম বলে দিয়েছে এবং ওএমআর বেসড বলে দিয়েছে, ঠিক আছে। রিটেন এক্সাম তার সঙ্গে ওএমআর বেসড, মনে রাখবো ওএমআর মানেই কিন্তু 1 নম্বরের প্রশ্ন। এবার এইটা কোন এক্সাম হবে সেটা কিন্তু খুলে বলেনি, মানে আমরা ধরে নিতে পারি যার সেই নিজের সাবজেক্ট, ধরে নেওয়া যাক আমার সাবজেক্ট বাংলা, তাহলে আমি ওই বাংলার যে যা পার্ট আছে, ব্যাকরণ হতে পারে, আরো অন্যান্য কিছু হতে পারে, সেখানে তার ওইখান থেকে হয়তো 25 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে, সেই 25 নম্বরের শর্ট কোশ্চেনে উত্তর দিতে হবে, যে যত পাবে সেটা একটা হিসাব হবে এখানে, ঠিক আছে। তাহলে এক তো গেল টেটের পার্ট, টেটে 40-এর মধ্যে মানে 150-র মধ্যে যে যত পাচ্ছে তাকে 40-এর মধ্যে কাউন্টিং করা হলো, ঠিক আছে। তারপরে আসলো রিটেন এই পরীক্ষাটা। নেক্সট আসছে এক্সপিরিয়েন্স, এইটা যারা বিভিন্ন সরকারি তোমার স্কুলগুলোতে শিক্ষকতা করেছেন সেই হিসাবে এক্সপিরিয়েন্সের নাম্বারটা সাধারণত দেওয়া হবে। মোটামুটি যেটা এসএলএসটির ক্ষেত্রে ছিল 2 বছর অন্তর 1 মার্কস, ঠিক আছে। 2 বছর পড়ানো হবে সেই হিসাবে 1 মার্কস, কারোর হয়তো 4 বছর কেউ পড়িয়েছে তার মানে সে 2 এখানে এগিয়ে গেল, ঠিক আছে। এই ভিত্তিতে হিসাব হবে। তারপরে ডেমনস্ট্রেশন, মানে এটা কোন স্টুডেন্ট মানে যে পরীক্ষার্থী তাকে গিয়ে ভাইভাতে কি করতে হবে, কিছু একটা টপিকের উপরে ডেমো দেখাতে হবে, তার সাথে সাথে তাদের ওখানে যারা এক্সামিনার থাকবেন তারা প্রশ্ন করবেন, এই প্রশ্ন বা সবকিছু মিলিয়ে টোটাল থাকছে 100 নম্বরের ভাইভাটা। তার মধ্যে কাউন্টিং হলে ফাইনাল তোমাদের লিস্ট হবে। সেই পরীক্ষাটা এখানে দেখানো হলো, মানে কিভাবে কি হবে সেটা আমি বলে দিলাম। এখানে আর কারোর বোঝার সমস্যা আছে, কিছু জিজ্ঞাসা আছে? নেই তো? স্যার বলছি যে এগুলো টোটাল করতে টোটাল যোগ করলে তো মানে 80 নাম্বার হচ্ছে। হুম 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 এই নাম্বার গুলো 100 নাম্বার হচ্ছে না 80 নাম্বার হচ্ছে? 80 হচ্ছে না, 40, 21, 60, 65 আর 15, 80।
আচ্ছা আচ্ছা, আমি এটা একটুখানি দেখে নেব, আমি দেখে এটাকে আমি আরেকবার বলে দেবো। হ্যাঁ, এটা যেটা আছে আমি এটা বলে দেবো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, ওটা মনে হচ্ছে স্যার ওই 150 নম্বরে যেটা টেট হবে তার হুম। 40% যোগ হবে। তার মানে 40 নয়, ওটা খুব সম্ভবত 60 মতো যোগ হবে টেট যেটা। আচ্ছা, আমি এটা দেখে নেবো। হ্যাঁ ওকে স্যার, ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিই, আমি দরকার গ্রুপে পোস্ট করে দেবো, সবাইকে জানিয়ে দেবো। ঠিক আছে, এটা 40% আছে না, 40-এর মধ্যে কাউন্টিং হবে। ঠিক আছে, আমি আরেকবার একটু দেখে নেবো। বাকিগুলো যা আছে ঠিকঠাকই আছে, এগুলো আমার মনে হচ্ছে। ঠিক আছে, দেখে নেবো। আচ্ছা, এরপরে বাংলার সিলেবাসে আমি একটু আগে বলছিলাম বোধ পরীক্ষণ দেবে। 2016 সালে যেটা দিয়েছিল তার ভিত্তিতে একটা সিলেবাস আমি এখানে নিয়ে চলে এসেছি, যেখানে দেওয়া হচ্ছে একটা গদ্য এবং একটা কবিতা। ঠিক আছে, সেই গদ্য এবং কবিতা থেকে প্রশ্ন করছে বিভিন্ন বিষয় নিয়ে, যেমন হতে পারে ডাইরেক্ট যে প্যারাটা তুলছে, যে বা কবিতার যে স্তবকটা তুলছে তার থেকে কবিতার লাইনগুলো তুলে প্রশ্ন করছে, এটা হতে পারে। তারপরে কোথাও শব্দার্থ দিচ্ছে। তারপরে কোথাও হচ্ছে এই যে সাহিত্যিক দিক, বৈজ্ঞানিক দিক, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা। ঠিক আছে, তারপরে ব্যাকরণগত, যেমন কারক, সমাস, বাচ্য, বাক্য, ঠিক আছে, এই ধরনের বিভিন্ন পদান্তর, এই সমস্ত জায়গাগুলো দেখে না, তার ভিত্তিতে তোমার হচ্ছে এখানে আলোচনা, মানে এখান থেকে প্রশ্ন তুলছে। মোটামুটি এখানে থাকছে এই যে 15টা কোশ্চেন। ঠিক আছে, হয়তো একটা একটা লাইন তুললো, যেমন গতবারে এসেছিল জীবনানন্দ দাশের একটা কবিতা, ঠিক আছে, বনলতা সেন থেকে একটা শব্দ তুলে দিয়ে বলছে এটার অর্থ কি, বা একটা মানে দিয়ে বলছে যে এটা তোমার হচ্ছে সমাস নির্ণয় করো, পদ পরিবর্তন করো। ঠিক আছে, এই ধরনের তুলছে বোধ পরীক্ষণের মধ্যে, যেখানে একটা কবিতা এবং একটা গদ্য ছিল। ঠিক আছে, নেক্সট আসছে পেডাগজির পার্ট বাংলার মধ্যে। সেখানে যেটা আমরা পাচ্ছি, বিভিন্ন যে সিলেবাসের অংশ রয়েছে সেটা আমি এখানে একটু তুলেছি। ভাষা শিখন মেনলি এখানে যেটা মূল বক্তব্য রয়েছে বাংলার ক্ষেত্রে, এক তো হচ্ছে যে শিখন, ঠিক আছে, শিখন বিষয় নিয়ে আলোচনা। কি শিখন? সেটা হচ্ছে ভাষা। সেই ভাষা শিখনটা কিভাবে হচ্ছে, এক হচ্ছে বাড়িতে, ঠিক আছে, তার বিষয় নিয়ে পরপর পরপর সাজিয়ে দেওয়া, আর হচ্ছে বিদ্যালয়। ঠিক আছে, এবার এই বিদ্যালয়ে যেটা হচ্ছে, সেখানে থাকছেন মূল ভূমিকায় শিক্ষক। ঠিক আছে, দেখা যাবে শিক্ষক কিভাবে বাড়ি প্রথমত হচ্ছে যে বাড়িতে কিভাবে তার বাবা মায়ের থেকে শিখছে, কিভাবে পরিবেশের থেকে শিখছে। ঠিক আছে, তার পাশাপাশি শিক্ষকের কাছ থেকে কিভাবে শিখছেন, কোন শিক্ষক ছাত্রদের কিভাবে মূল্যায়ন করতে পারেন, সেই বিষয়ক যে আলোচনা এখানে কিন্তু সেটা রয়েছে। ঠিক আছে, যেমন এখানে বলছে যে ভাষা শিখন, ভাষার অধিগ্রহণ ও আত্মীকরণ, অনেক জায়গায় লেখা আছে আয়ত্তীকরণ। ঠিক আছে, তারপরে কি বলছে যে ভাষা শিক্ষণের দক্ষতার ভিত্তি, মানে দক্ষ হবে কি করে ভাষা শেখার জন্য, তার মূল নীতিগুলো কি রয়েছে। তারপরে ভাষার বৃত্তি, ভাষা দক্ষতার কার্যাবলী, শোনা ও বলার ভূমিকা, শুনবে কি করে, বলবে কিভাবে, বা স্পষ্টভাবে উচ্চারণ করবে কি করে, সেই বিষয়গুলো রয়েছে। পাশাপাশি মৌখিক ও লিখিত উভয় ধরনের যোগাযোগ ধারণার জন্য ভাষা শিক্ষার ব্যাকরণের কি ভূমিকা রয়েছে। এই ব্যাকরণের পার্টটা কিন্তু তখন আবার একদিকে পেডাগজির মধ্যে এইভাবে আসছে, আর একটা হচ্ছে বোধ পরীক্ষণের মধ্যে চলে আসছে। তারপরে বৈচিত্র্যময় শ্রেণীকক্ষে শিক্ষকের চ্যালেঞ্জ, ভাষার ত্রুটি এবং ভাষা শিক্ষার অসুবিধা ও অসঙ্গতি, কি কি অসঙ্গতি রয়েছে বা কি সমস্যা রয়েছে সেটা। তারপরে কি বলছে, বহুভাষিক শ্রেণীকক্ষে, মানে অনেকজন অনেক ধরনের ভাষা জানে এমন একটা শ্রেণীকক্ষে বলছে ভাষার শিক্ষাদান, এক ভাষা থেকে বহু ভাষায়
রূপান্তর। একটা ভাষা আছে, সেখান থেকে বহু ভাষায় কিভাবে রূপান্তরিত হবে, বা কিভাবে শিক্ষক ওই শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষাদান করবেন সেই বিষয়ে আলোচনা। ঠিক আছে, তারপরে কি আসছে, ভাষার দক্ষতা ও বোধগম্যতার মূল্যায়ন, বোধটা হবে কি করে। তারপরে শিক্ষণ উপকরণ, পাঠ্য বই, শিক্ষার উপকরণ, তারপরে আইসিটি সহ মাল্টিমিডিয়া উপকরণ, বহুভাষিক সম্পদ, প্রতিকারমূলক শিক্ষা, পাঠ পরিকল্পনা ডিজাইন, মাইক্রো টিচিং, মূল্যায়ন, এই সমস্তগুলো রয়েছে সিলেবাসের মধ্যে। ঠিক আছে, যাই হোক, আমরা প্রথম যে পার্টটা রয়েছে এই ভাষা শিক্ষণ, ভাষার অধিগ্রহণ এবং আত্মীকরণ, এইটা আমরা পড়বো আজকে। ঠিক আছে, কিছুটা অংশ আমরা দেখে নেব। দেখো, তার আগে পেডাগজির যে প্রশ্নগুলো আমি একটু, দেখা যাচ্ছে কি প্রশ্নগুলো? সবাইকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, আমি বাংলার ক্ষেত্রে যে 15টা পেডাগজির প্রশ্ন রয়েছে সেটা আমি 15টাই তুলে নিয়ে এসেছি। প্রথম প্রশ্ন কি বলছে, পরীক্ষা বা মূল্যায়নের উদ্দেশ্য কি? মানে উদ্দেশ্য হলো শিক্ষার্থীর ভুলগুলি চিহ্নিত করা, শিক্ষার্থীর পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কিনা তা ঠিক করা, শিক্ষার্থীর জ্ঞানের ও দক্ষতার পরিমাপ করা, শিক্ষার্থীর বিদ্যার্জনে কোনো ফাঁক থাকছে কিনা এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া যায় তার সমীক্ষা করা। একটা জিনিস আমি এখানে বলি, সেটা হচ্ছে যে কোশ্চেনগুলো সত্যি খুব সহজ, একটু যদি কেউ বুঝে পড়ে প্রত্যেকটা পার্ট খুব সুন্দর করে উত্তর দিতে পারবে। এখন উত্তর দেওয়ার দরকার নেই, শুধু প্রশ্নগুলো কি আসছে, কি ধরন থাকছে সেটা দেখা দরকার। ঠিক আছে, সেই জন্য আমি প্রশ্নগুলোকে তুলে নিয়ে এসেছি। নেক্সট, ভাষা শিক্ষণের সহায়ক উপকরণগুলির দায়িত্ব, প্রকৃত দায়িত্ব কি? কম সময়ে অধিক জ্ঞান দান করা, শিক্ষকদের পরিশ্রম লাঘব করা, বিষয়বস্তুর কঠিন জায়গাগুলি সরল ও স্পষ্ট করা, ছাত্রছাত্রীদের মনোযোগী করে তোলা। এটা কিনা এইগুলো মানে দরকার আছে কি নেই, বা কি একেবারে মানে প্রশ্নগুলো দেখলেই না একটু যদি ভাবা হয়, অনেকে না করেই সঠিক উত্তর দিয়ে দেবে। ঠিক আছে, প্রথমটার উত্তর কেউ বলতে পারবে? মূল্যায়নের বা উদ্দেশ্যটা কি রয়েছে? ডি হবে, ডি ডি হবে স্যার, একদমই। ডি হবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো উত্তর দেওয়া একেবারেই সহজ। তারপরে শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের উপর জোর দেবেন? শিক্ষক কানে শোনার অভ্যাস গঠন করা, স্পষ্ট উচ্চারণ অভ্যাস গঠন করা, উপরের দুটোই, কোনোটিই নয়। এটাও ইজি, সি হবে উত্তর। তারপরে বানান শিক্ষার সি। ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন, পাঠ্যপুস্তক, সংবাদপত্র, গল্পের বই, চার্ট, এগুলির সবগুলো, সবকটি। এটাও নিশ্চয়ই বলতে পারা যাবে। ভাষা শিক্ষার ক্ষেত্রে লিঙ্গাফোন পদ্ধতি কি? হ্যাঁ, লিঙ্গাফোন পদ্ধতিটা কি? বলছে যে বিভিন্ন বর্ণ ও বর্ণের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করা। তার মানে আমাদের এই লিঙ্গাফোন পদ্ধতি পড়তে হবে, তাহলে আমরা এই বিষয়টা জানতে পারবো। ঠিক আছে, আমি আর বেশি যেতে যাচ্ছি না, প্রশ্নগুলো জাস্ট দেখিয়ে চলে যাচ্ছি। শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার করবেন কি করে? ঠিক আছে, প্রশ্নগুলো দেখলে বোঝা যাবে যে এত সহজ, একটু যদি মাথা খাটানো হয় আর এক দুবার মেন বিষয়টা বই বা কোনো যে জায়গা থেকে এগুলো, যারা বিএড, প্রত্যেকের তো বিএড রয়েছে, যাদের রয়েছে তারা মানে এই বিষয়গুলো আরো বেশি বলতে পারবে। ঠিক আছে, ওখানে এইগুলোই করানো হয় মেনলি, বেশিরভাগ বিএড বা ডিএলএড এর যাদের আছে। তারপরে কি বলছে, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষক কি করবেন? আমরা এই ভিডিওটা না ইউটিউবে দিয়ে দেবো, প্রয়োজনে প্রশ্ন সবাই স্টপ করে দেখে নিতে পারে। ঠিক আছে, আচ্ছা, একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণ আবশ্যক তা হলো, কি কি গুণ আবশ্যক, কি কি দরকার সেটা। তারপরে কি বলছে, ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহপাঠ্যক্রমিকের কার্যাবলী হলো বক্তৃতা, অভিনয়, বিতর্ক, কোনগুলো বা এদের সবকটা। ঠিক আছে, তারপর শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা। কে বলেছেন এটা? খুব জানা আমাদের, বিবেকানন্দ। শিক্ষার লক্ষ্যই হচ্ছে মানুষ তৈরি করা। হ্যাঁ, ভাষা পঠন পাঠনের সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি, সামাজিক দৃষ্টিভঙ্গি,
মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। এগুলো আমাদের জানতেই হবে, প্রত্যেকটা দৃষ্টিভঙ্গির কি বৈশিষ্ট্য রয়েছে, কিভাবে হচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো। তারপরে এটা কি বলছে, ভাষা শিক্ষার প্রাথমিক উপাদান। একদম প্রথমে মানুষ যখন ভাষা শেখে তখন প্রথমে কি আসে? শব্দ আসে, বর্ণ আসে, ধ্বনি না বাক্য আসে? কি আসে প্রথমে? ধ্বনি। ধ্বনি স্যার। একদম মুখের থেকে ধ্বনি নিশ্চিত হয়, তাই না? তারপরে দেখো কি বলছে, ব্যাকরণের শিক্ষাদানের সমস্যা। ব্যাকরণ শিক্ষাদান, আপাত সারল্য, ব্যাকরণের সূত্রাদির জটিলতা, ব্যাকরণের বাস্তব উপযোগিতা সীমাবদ্ধতা, ব্যাকরণ সচেতনতা ও সংবেদনশীলতা। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করবেন। ভাষা বৈষম্য মানে কি? অনেকগুলো ভাষা থাকবে, তাই না? সেই ভাষার কথা বলছে। যেমন বলছে বিভিন্ন অঞ্চলের ছাত্রদের জন্য আলাদা পাঠ দেবেন, শিক্ষক নিজে বিভিন্ন আঞ্চলিক ভাষা শিখে ছাত্রদের শেখাবেন, বিদ্যালয়ে ভিন্ন ভিন্ন অঞ্চলের ছাত্র ভর্তি বন্ধ করবেন, না শিক্ষক আঞ্চলিকতার সীমা অতিক্রম করে আদর্শ চলিত ভাষায় সকল ছাত্রকে একইভাবে পাঠদান করবেন। তাহলে এটাই হবে ডি, তাই না? এর পাশাপাশি লাস্ট কোশ্চেন দেখো, বলছে ক্লাসে কোনো ছাত্রের কোনো প্রশ্নের উত্তর শিক্ষকের না জানা থাকলে শিক্ষক কি করবেন? আমার জানা নেই, তাহলে আমি কি করব? ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন, ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ও ভেবে পরে বলবেন, ছাত্রটির প্রশ্ন সুকৌশলে এড়িয়ে অন্য প্রসঙ্গ আলোচনা করবেন, না ছাত্রটিকে এই ধরনের প্রশ্ন করার জন্য তিরস্কার করবেন? সঠিক উত্তর কি হবে দেখি কে বলে? বি হবে স্যার। বি হবে। বি। ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে ভেবে পরে বলবেন। যাই হোক, এই ছিল মোট 15টা কোশ্চেন। ঠিক আছে, একেবারে মানে পেডাগজির কোশ্চেন গুলো ঠিক। আর আরেকটা কথা হচ্ছে যে এর সিলেবাস, শিশু মনস্তত্ত্বের সিলেবাস, ইংরেজির যে সিলেবাস, সবকটা কিন্তু মিল রয়েছে। চলো এবারে আমরা যেটা পড়াবো বলছিলাম সেইখানে চলে আসি। শিখন ও আয়ত্তীকরণ। ঠিক আছে, লার্নিং এন্ড অ্যাকুইজিশন। বলছে শিখনটা কি আসলে? শিখনটা কি? আমরা সাধারণভাবে বলি শেখা, কোনো কিছু শেখা। দেখো, শিখন শব্দের সাধারণ অর্থ জ্ঞান বা দক্ষতা অর্জন করা। আর যখন বুৎপত্তি মানে হচ্ছে প্রত্যয়। প্রত্যয়গত অর্থ যখন আমরা দেখব, সেটা হচ্ছে সংস্কৃত শিক্ষ ধাতু থেকে এসছে, যার অর্থ বিদ্যা গ্রহণ, শিক্ষণ বা শেখা। কোনো কিছু শেখা হতে পারে আমি কিছু দেখে কিছু একটা দেখলাম, সেটা দেখার পরে তার থেকে একটা আমি ধারণা তৈরি করলাম, সেটা একটা শেখা। আবার হতে পারে আমি কিছু পড়লাম, পড়ে তার থেকে একটা ধারণা তৈরি করলাম আমার মতো করে, সেটাও একটা শেখা। আবার কোথাও গিয়ে আমি হাতে কলমে করছি কোথাও কোনো কিছু, সেটা একটা শেখা। এই তিনটে হচ্ছে কি শিখন, মানে শেখার মধ্যে পড়ছে এটা। এবার এই সাধারণ অর্থ জ্ঞান, দক্ষতা বা আচরণে স্থায়ী পরিবর্তন অর্জনের প্রক্রিয়াকে শিখন বলা হচ্ছে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে অভিজ্ঞতা, অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে নতুন কিছু আয়ত্ত করা হয়। আর ব্যুৎপত্তিগত অর্থ কি বলছে? শিখন শব্দটি সংস্কৃত শিক্ষ ধাতু থেকে, ঠিক আছে, সেই ধাতু থেকে এসছে। সেখান থেকে এর অর্থ হচ্ছে বিদ্যা গ্রহণ, শিক্ষণ বা শেখা। দেখো, এই শিখন নিয়ে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন কথা বলছেন। মনোবিজ্ঞানী, ঠিক আছে, মনোবিজ্ঞানী উডওয়ার্থ, উনি কি বলছেন? উডওয়ার্থ যে শিখন বলতে সেই ধরনের স্বকীয়তাকে বুঝিয়েছেন যা ব্যক্তির আচরণে পরিবর্তন আনে এবং ব্যক্তির পূর্ববর্তী আচরণ ও অভিজ্ঞতার পরিবর্তন আনে। ঠিক আছে, কোন একটা জিনিস আমি শিখলাম, শেখার পরে সেখান থেকে কিন্তু আমি যে ধারণাটা গ্রহণ করছি, তখন থেকে আমার ওটার, ধরে নেওয়া যাক যে আমি স্কুলে যাওয়ার আগে বই সংক্রান্ত বিষয়ে আমার কোনো ধারণা ছিল না, আমি কিছু জানতামই না। কিন্তু যখন আমি স্কুলে গেলাম, বইটা স্যার বা ম্যাম তিনি পড়ালেন, তারপরে কিন্তু আমার একটা ধারণা তৈরি হলো। ঠিক আছে, তো সেই কথাটা উনি বলছেন যে যখন আমি শিখবো
তখন আমার একটা ধারণা তৈরি হবে এবং সেখান থেকে কি হচ্ছে, তার আচরণেরও একটা পরিবর্তন হবে। মনোবিদ ড্রিভার তিনি কি বলছেন, ফলাফলের অভিজ্ঞতার ভিত্তিতে আচরণের পরিবর্তনকে শিখন বলছে। মনোবিজ্ঞানী ম্যাচ উনি কি বলছেন, সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার সাপেক্ষে ব্যক্তি জীবনের কর্মসম্পাদনের পরিবর্তন প্রক্রিয়াই হলো হচ্ছে শিখন। ব্যক্তি জীবন মানে যা কিছু আমি প্রথমে শিখছি সেটাকে অনুশীলন করছি, তারপরে একটা অভিজ্ঞতা আনছি, তার ভিত্তিতে হচ্ছে শিখন। বার্নার্ড তিনি কি বলছেন, শিখন হলো আচরণের পরিবর্তন। সবাই কিন্তু কম বেশি আচরণের কথা বলছেন। মনোবিদ স্মিথ অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা, যা পুরনো আচরণকে শক্তিশালী বা দুর্বল করার প্রক্রিয়া, সেটাই হচ্ছে শিখন। তিনি বলছেন পুরনো একটা জানতাম সেটাকে একটু পরিবর্তন করলো, তাকে নতুন করে একটু শক্তিশালী করে তুললো, এবং সেটাই হচ্ছে শিখন। আর মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো, ঠিক আছে, যিনি বলছেন শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া। দেখো এইগুলো হয়তো খুব আসবে না, কিন্তু এদের যে বক্তব্য যদি দেয় তাহলে আমাদের জানা থাকা দরকার, সেই জন্য এটা উল্লেখ করা। পরে দেখো বলছে শিখন সংজ্ঞা, ওর ভিত্তিতে যারা যা বলছেন তার ভিত্তিতে একটা সংজ্ঞা আমরা এখানে দেখছি। এক হচ্ছে ব্যক্তির আত্মসক্রিয়তা, সেলফ অ্যাক্টিভিটি গড়ে উঠছে, তারপরে আচরণের পরিবর্তন ঘটায়, তারপরে উদ্বোধক ও পারস্পরিক ক্রিয়ার ফল তৈরি করে, তারপরে প্রশিক্ষক ও অভিজ্ঞতার ফলে সৃষ্টি হয়, আর অভিযোজনের জন্য প্রয়োজনীয় আচরণ তৈরি করতে শেখায়। মূল কথা যেটা দাঁড়াচ্ছে যে তার যে অভিজ্ঞতা হচ্ছে কোনো একটা কিছু দেখে বা শিখে, সেই শেখার মধ্যে দিয়ে তার একটা জ্ঞান লাভ হলো প্রথমে, তারপরে তার একটা দক্ষতা বাড়লো, তার মনোভাব তৈরি হলো, মূল্যবোধ তৈরি হলো, এবং সেখান থেকে তার মধ্যে একটা পরিবর্তন আসলো, সেইটা হচ্ছে শিখন। আচ্ছা, এই পর্যন্ত কি বোঝা গেছে শিখন বিষয়টা কি? একটু কি ধারণা হচ্ছে? হ্যাঁ স্যার। পরের দেখো শিখনের তাহলে বৈশিষ্ট্য কি হবে, একদম সাধারণভাবে ভাবো, আমরা শিখছি, তাহলে সেক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্য কি থাকতে পারে, কি হতে পারে? নতুন কোনো আচরণ সম্পন্ন করার যোগ্যতা অর্জন হয়, নতুন অভিজ্ঞতা দ্বারা অর্জিত আচরণের পরিবর্তন বা নতুন আচরণ সম্পন্ন করা সম্ভব, ঠিক আছে। শিখন কোনো ব্যক্তিকে অভিযোগের উপযোগী করে তোলে, শিখনের ফলে ব্যক্তি মানবের বিকাশ ঘটে, প্রত্যেকটা মানুষের একটা পরিবর্তন ঘটে, ঠিক আছে। আর শিখন প্রক্রিয়া আত্মসক্রিয়তার উদ্বোধক, ঠিক আছে। আর শেষে বলছে যে একটি চাহিদা তৃপ্তিকারী মাধ্যম, মানে মেন কথা যেটা দাঁড়াচ্ছে সাধারণভাবে, শিখন বলতে শেখার কথা বলছে, আমরা যা কিছু শিখি বাস্তবে সেটা আসছে, আর তার পাশাপাশি তার থেকে যে জ্ঞান অর্জন হচ্ছে তাতে করে আমার দক্ষতা বাড়ছে। আর এটা কিন্তু চিরকাল ব্যাপী একটা প্রক্রিয়া, আমি যত শিখবো তত আমার দক্ষতা বাড়বে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, বলছে শিখন ব্যক্তির কর্মধারায় পরিবর্তন আনে। কি কি? যে কোনো কাজের ক্ষেত্রে তার একটা যে ধারা বা যে সিস্টেম চলছিল সেটা পরিবর্তন নিয়ে আসবে। শিখন সার্বজনীন ও ধারাবাহিক প্রক্রিয়া, আর শিখন একটি উদ্দেশ্যমুখী প্রক্রিয়া। শিখন অনুশীলন সাপেক্ষ, মানে বারবার অনুশীলন করতে। আমি একটা জিনিস, যদি আপার প্রাইমারি পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটার জন্য প্রত্যেককে বারবার করে পড়াশুনো করতে হবে, বইয়ের মধ্যে তাকে বারবার চোখ বোলাতে হবে, যে যেখানে পড়ছে তার সেই পড়াটা দেখতে হবে, তাহলেই তার কিন্তু একটা ধারণা তৈরি হবে, ঠিক আছে। এই শিখনের বৈশিষ্ট্য কিন্তু এটাই, এই জন্য বলছে এটা অনুশীলন সাপেক্ষ। তারপরে দেখো এখানে মূলত আমরা যেটা পড়বো, একেবারে জন্ম থেকে, একটা শিশু জন্মাচ্ছে সেখান থেকে 10 বা 15 বছর বয়স পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালের শিশুদের জীবনে তারা কিভাবে শিখছে, তাদের প্রথম ভাষা কি, সেইগুলো কিন্তু আমাদের জানতে হবে। এবং এইটা জানার জন্যে গুরুত্বপূর্ণ একজনের মতবাদ, সেটা আমাদের পড়তে হবে, তিনি হচ্ছেন চমস্কি, ঠিক আছে।
নোয়াম চমস্কি। তিনি শিশুদের নিয়ে কিছু কথাবার্তা বলেছেন, শিশুদের শেখার গণ্ডি কি আছে, অন্যান্যদের মতবাদও আমরা জানবো, কিন্তু মূলত ইনি কি বক্তব্য দিয়েছেন তার ভিত্তিতে আমরা একটু জানবো যে শিশুদের ভাষা শিক্ষার আধুনিক যে তত্ত্ব সেটা কি। সেটা দেখো, বলছে কোনো শিশু পশু বা পাখি নয়, কেবল মানুষের শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। মানে মানুষের শিশুরাই আর কি শিখতে পারে, মানুষের জৈবিক বিবর্তনের মাধ্যমে এই ক্ষমতা তৈরি হয়, জৈবিক বিবর্তন। ঠিক আছে, তারপরে কি বলছে, মানব শিশু যেন ভাষা শেখার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে জন্মায়। মানে ধরে নাও যখন জন্মাচ্ছে তখন দেখবে যে প্রথম মানে 5-6 সপ্তাহ কিছু মানে ঠিকভাবে রেসপন্স করছে না, শুনতেও পাচ্ছে না, ঠিকঠাক দেখতেও পায় না, মোটামুটি একটা জায়গা থাকে। তারপরে গিয়ে আস্তে আস্তে তুমি ওর সঙ্গে যত বেশি ইন্টারাকশন করবে, যত বেশি কথা বলবে, সে কিন্তু তত তোমার দিকে, তোমার কথাটাকে নেওয়ার চেষ্টা করবে, সেও কিছু না কিছু আওয়াজ করার চেষ্টা করবে, কিছু না কিছু বলার চেষ্টা করবে। ঠিক আছে, এটা কিন্তু থাকছে কি মানব শিশুর ক্ষেত্রে ভাষায়, মানে প্রথম যখন জন্মাচ্ছে তখন। তার জন্যই কিন্তু এই চমস্কি কথাটা বলছেন যে ভাষা শেখার জন্য আগে থেকেই প্রস্তুত হয়ে জন্মায়। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, মানব মস্তিষ্কে ভাষা শেখার শারীরবীর্য কেন্দ্র, মানে মানুষের যে মাথা, সেখানে মূল জায়গা, মানে মানুষের ভাষা শেখার ক্ষেত্রে মূল স্থান হচ্ছে মস্তিষ্ক। দেখো বলছে বা কানের একটু সামনে উপরে কি থাকে, ব্রোকার ক্ষেত্র, যেটা ভাষা উৎপাদন নিয়ন্ত্রণ করে, ব্রোকার ক্ষেত্র। ঠিক আছে, মানুষের মস্তিষ্কে থাকছে। আর ব্রোকার ক্ষেত্রের পেছনে থাকছে ভের্নিক ক্ষেত্র, যেটা ভাষা শ্রবণ ও অর্থগ্রহণ নিয়ন্ত্রণ করে। তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে। বা কানের একটু সামনে থাকছে ব্রোকার ক্ষেত্র, যার কাজটা থাকছে ভাষা নিয়ন্ত্রণ করা। আর ব্রোকার ক্ষেত্রের পেছনে থাকছে ভের্নিক ক্ষেত্র, যে ভাষা শ্রবণ এবং অর্থ গ্রহণ করতে সাহায্য করছে। এই দুই ক্ষেত্রে ক্ষেত্রের মাধ্যমে ভাষা শ্রবণ হচ্ছে, শুনছে, অর্থ গ্রহণ করছে, তারপরে তার থেকে একটা শিক্ষা গ্রহণ করছে, তারপরে গিয়ে একটা উৎপাদনে নিয়ন্ত্রণ করছে, তার মতো করে কিছু একটা ব্যবস্থা তুলতে পারছে, সে তার মতো করে বলতে পারছে। তারপরে আসে মস্তিষ্কের দুই গোলার্ধের দ্বিভাজন ভাষার প্রক্রিয়াকে। এই যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ব্রোকার ক্ষেত্র আর একটা হচ্ছে ভার্নিক ক্ষেত্র, এই দুটো কিন্তু কি করছে, দুই গোলার্ধের বিভাজন তৈরি করছে। ঠিক আছে, এই বিভাজনটা একটা কি করছে, পড়াশোনা মস্তিষ্কের দুই গোলার্ধের প্রক্রিয়াটাকে সহায়তা করছে। কোন প্রক্রিয়া? শ্রবণ, তারপরে অর্থগ্রহণ, শিক্ষা এবং উৎপাদন, এর ক্ষেত্রে সহায়তা করছে। ঠিক আছে, আচ্ছা তোমরা কি এই জিনিসগুলো বুঝতে পারছো? এগুলো নিয়ে একটু ধারণা হচ্ছে? হ্যাঁ স্যার। কোথাও যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে বলবে। তারপরে দেখো, এই শব্দটা এসএলএসটির পড়তে গিয়ে তোমরা হয়তো দেখে থাকবে ল্যাড এবং ল্যাস, যারা 11-12 পড়াশোনা করেছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস অথবা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। ঠিক আছে, এটার উদ্ভাবক কিন্তু নোয়াম চমস্কি। ঠিক আছে, আর কি বলছে, নোয়াম চমস্কির মতে শিশুর মধ্যে এক বিশেষ ধরনের ভাষা শেখার প্রণালী কাজ করে। ঠিক আছে, এই কারণে শিশুরা খুব দ্রুত মাতৃভাষা আয়ত্ত করতে পারে। এই মাতৃভাষা সেটা যখন আয়ত্ত করবে, তার মধ্যে মনে হচ্ছে যে আগে থেকেই যেন সেটা তৈরি আছে, ও শুধু ওইগুলো দেখছে, তার ভিত্তিতে একটা ভাবনা বা চিন্তা করছে, যেটাকে বলছে ইউনিভার্সাল গ্রামার বা সর্বভাষিকতা। ঠিক আছে, এইটাকে উনি বলছেন, চমস্কি বলছেন যে ও যেন আগে থেকেই সবকিছু জানে, শুধুমাত্র দেখছে, তার ভিত্তিতে কি করছে, শিখছে, বা সামনে থেকে যে যা বলছে সেইগুলোকে নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো সেই সার্বজনীন যে বৈশিষ্ট্য, সেটাকে ইউনিভার্সাল গ্রামার বলছে। ঠিক আছে, এর মাধ্যমে তারা কি করছে, শিখতে পারছে। তারপরে দেখো, শিশুদের
যে সার্বজনিক বৈশিষ্ট্য আমরা পাচ্ছি সেখানে কি বলছে, সব ভাষায় উচ্চারিত হয় ধ্বনি দিয়ে। কি সেইগুলো থাকছে? প্রথমে ধ্বনি থাকছে, তার আবার তিনটে স্তর রয়েছে, পরে এগুলো পড়তে হবে। অধগঠন, অধিগঠন, উক্ত গঠন, এই তিনটে স্তরের মাধ্যমে সে কিন্তু বাক্য শিখছে। আর এই বাক্যের মধ্যে আবার কিছু নিয়ম রয়েছে, যেমন বাক্য খণ্ড নির্মাণের নিয়ম, শব্দ যোজনার নিয়ম, সংবর্তনের নিয়ম। আমি জাস্ট একটু সংক্ষেপে এইগুলোকে একটু তুলে দিয়েছি। প্রথমে সে ধ্বনি শিখছে, প্রথমে কান্না হচ্ছে, তারপরে কিছু ধ্বনি, তারপরে বাক্য, এক শব্দের বাক্য, ঠিক আছে, দুই শব্দের বাক্য, সেগুলো সব কিন্তু এখানে আছে, সেইগুলো তাকে শিখতে হচ্ছে, ঠিক আছে। তার পাশাপাশি কি বলছে, বাক্য গঠন সংক্রান্ত প্রত্যাশা। সেখানে কি থাকছে, শিশুর মনে আগে থেকেই যেন মনে হচ্ছে যে ধারণা রয়েছে, এক হচ্ছে বিশেষ্য খণ্ড, ক্রিয়াখণ্ড, এগুলো যেন তার মধ্যে রয়েছে। আসলে যখন সে পড়ার মানে সবকিছু জানছে, আস্তে 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 জানছে একদম ছোটবেলায়, ঠিক আছে, তখন সে বেশ কিছু অংশ বলে, ঠিক আছে, কথা বলে, একটা শব্দ বা দুটো শব্দ যখন ব্যবহার করে তখন বিশেষ্য খণ্ড ক্রিয়াখণ্ড গুলো সেখানে ভীষণভাবে কাজ করে, সেটার কথা বলছে। তার বলছে ভাষা বিশেষের নিয়ম শেখা। জন্মগত নিয়ম ছাড়াও শিশুকে প্রতিটি বিষয়ে ভাষার নিজস্ব নিয়ম ও শব্দ ভান্ডার আয়ত্ত করতে শিখতে হয়। এক তো তাকে তোমার হচ্ছে মাতৃভাষা শিখতে হচ্ছে, মায়ের ভাষা শিখছে, সেখানে বিশেষ্য খণ্ড ক্রিয়াখণ্ডের একটা অংশ আসছে, তার পাশাপাশি কি আসছে, নিজস্ব যে নিয়ম এবং শব্দ ভান্ডার সেটা কিন্তু আয়ত্ত করতে হচ্ছে তাকে। তারপরে দেখো কি বলছে, যে ভুল ও সংশোধন সংক্রান্ত পর্যবেক্ষণ। সেখানে কি দেখা যাচ্ছে, যে একটা গবেষণা করা হচ্ছে, যেখানে দেখা গেছে শিশুরা ধরো কোনো একটা জিনিস ভুল করছে, আমরা গিয়ে সেটাকে শুধরে দিলাম, দেওয়ার পরেও কিছুদিন পর আবার সেই ভুলটা করছে, ঠিক আছে, মানে এটা যেন ওর একটা কন্টিনিউ প্রক্রিয়া, আবার ওটাকে ঠিক করে দিতে হচ্ছে, আবার কিছুদিন পরে আবার ভুল করছে, এইভাবে একটা সময় সেটা ঠিক হয়ে যাচ্ছে। এই প্রক্রিয়াটাকে বলছে প্রাকৃতিক পর্যায়। প্রথম দিকে যখন শিশু শিখছে তখন মাঝে মাঝেই ভুল করছে, কোন একটা জিনিস হয়তো প্রথমে ভুল বলছে, টিচার তাকে বা বাড়ির থেকে তাকে বললো যে এটা এই হবে, সে হয়তো সেটাকে একটু ঠিক করলো, কয়েকদিন বললো, আবার সেই ভুলটাই চলে যায়, আবার তারপরে ঠিক করে। এইরকম ভাবে যে বৈশিষ্ট্যটা থাকে, মানে পরবর্তীকালে সেইটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, সেই পর্যায়টাকে বলছে এই প্রাকৃতিক পর্যায়। পবিত্র সরকার এবং জিন আইচিনসন উনি কি বলছেন দেখো, যে মানে পবিত্র সরকার এনার বই থেকে একটা উদ্ধৃতি নিয়েছিলেন, যে সেখানে বলছে যে শিশুর ভাষা শিক্ষার প্রথম পর্যায় নিয়ে ওইখানে তিনি একটা আলোচনা করেছিলেন, যেখানে আমি একটু আগে বললাম যে শিশু প্রথমে ভুল করছে তারপরে শিখছে, সেই বৈশিষ্ট্যটা কিন্তু এখানে উনি উল্লেখ করেছেন, ঠিক আছে, পবিত্র সরকার। তারপরে কি আসছে দেখো, এইবার কোন বয়সে শিশু কোন ভাষা শেখে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, একদম ছোটবেলায় প্রথমে সে কান্না করছে জন্মকালে, একদম যখন জন্মাচ্ছে তখন, তারপর থেকে 6 সপ্তাহ এটা চলছে, তারপরে কুইং প্রক্রিয়া, যেখানে কু কাই ধরনের, এগুলো আমরা আবার ডিসকাস করবো এই পার্টে, ঠিক আছে। 6 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে এটা চলছে, তারপরে 6 মাসের দিকে আবার কলধ্বনি হচ্ছে, মানে ব্যাবলিং, কিছু কিছু শব্দ বলতে পারছে, মানে এমন করে উচ্চারণ করছে শব্দ বোঝা যাচ্ছে না, কিন্তু সেটা শব্দের মতো মনে হচ্ছে, শব্দ ঠিক না, মানে একই বর্ণ 2-3 বার করে উচ্চারণ করছে, সেরকম ধরনের। তারপরে 8 মাসের মাথায় কথা বলা, কথার একটা সুর টানছে। তারপরে 1 বছরে 1 পর্বের শব্দ শিখছে। তারপরে 2 শব্দ পর্ব, সেখানে কি হচ্ছে 1.5 বছর, পদ নির্মাণ করছে 2 বছর, প্রশ্ন নিষেধ বাক্য করছে 2.25 বছর, জটিল বাক্য 5 বছর মধ্যে, এবং পরিণত ভাষার দক্ষতা আসছে 10 বছরের সময়। আচ্ছা, এই যে সময়কাল আমরা করেছি, এটা কিন্তু পরিবর্তন হতে পারে, শিশুর দক্ষতা নেওয়ার ক্ষমতা তার উপরে ভিত্তি করে এই জিনিসগুলো পরিবর্তন ঘটে। হ্যাঁ, কখনো এটা হতে পারে, আবার কখনো কি হচ্ছে পরিবর্তন ঘটতে পারে, তো এটা একটু মনে রাখতে হবে। তারপরে দেখো, আমরা ওই যেগুলো পড়ে আসলাম এখানে, সেইগুলোই আমরা এখানে আবার পরপর পরপর ডিসকাস করব। বলছে প্রথম পর্বে কি থাকছে, কান্না পর্যায়। জন্মের পর প্রথম পর্বে শিশুর একমাত্র ভরসা হচ্ছে কান্না, ঠিক আছে,
শিশু প্রথমে কি করছে, কান্নার মাধ্যমে তার খিদে পেলেও কাঁদছে, তারপরে তার ঘুমের জন্য বা অস্বস্তি বোধ হলে তখনও কাঁদছে। এটা হচ্ছে ভাষার প্রাক ধ্বনি পর্যায়। এটাও ধ্বনি, কিন্তু এটা বোঝা যায় না। এটা হচ্ছে প্রাক ধ্বনি পর্যায়, ঠিক আছে? এখানে কোনো নিয়ন্ত্রিত উচ্চারণ নেই। তারপরে দেখো দ্বিতীয় পার্ট, যেটা ওই যে কুকু শব্দটা ছিল, কুলিং স্টেজ, কুইং স্টেজ বলছে। এখানে দেখো গা গা বা গু গু এই ধরনের কিছু শব্দ তারা করে, ঠিক আছে? এটি এক ধরনের গলার জল নিয়ে কুলুকুচু করার মতো শব্দ, ঠিক আছে? একটা শব্দ ওরা করে, দেখবে বাচ্চাদের ক্ষেত্রে। এই পর্যায়ে স্পষ্ট উচ্চারণ হয়, কিন্তু ওই ধরনের উচ্চারণগুলো হয়, হ্যাঁ। ফুসফুস, গলা, আলজিভ, যেগুলো আমাদের যন্ত্র রয়েছে কথা বলার জন্য, হ্যাঁ, বাকযন্ত্র যেটা বলি, সেই অঙ্গগুলো কিন্তু পৃথক পৃথক ভূমিকা এখান থেকে সবে শুরু হয়, ঠিক আছে? কোন স্টেজে আসছে এটা? কুইং স্টেজে। এই অঙ্গ প্রত্যঙ্গগুলি মস্তিষ্কের নির্দেশে কাজ করে এখানে। এর মাধ্যমে বোঝা যায় মানুষের বায়োলজিক্যালি প্রোগ্রামড ফর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষা শিক্ষার জৈবিক প্রস্তুতি শুরু হচ্ছে। মানে এই সময়টাতে বিভিন্ন অঙ্গগুলো তখন আস্তে আস্তে সুগঠিত হচ্ছে এবং কথা বলার সময়টা তৈরি হচ্ছে। এটা কোন সময় ছিল? এটা কোন সময়? কুলিং স্টেজ, 6 সপ্তাহ, 6 সপ্তাহ, এই সময় এটা ছিল, ঠিক আছে? তারপরে দেখো তৃতীয় পর্বে কি আসছে? কলধ্বনি বা ব্যাবলিং স্টেজ। এই সময় শিশু দাদা বা পাপা, মামা এই ধরনের শব্দগুলো দেখো বলে, মানে স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির একটা মিশ্রণ ঘটে এই সময়টাতে তারা বলে, ঠিক আছে? ধ্বনি উচ্চারণ করবার মানে উচ্চারণ বারবার হয়, এবং এটি ভাষা অনুশীলন ও পরীক্ষার মাধ্যমে, মানে বারবার ও কি করে এই সময়টাতে চেষ্টা করে কিছু কিছু বলার, কিছু কিছু একটা শব্দ উচ্চারণের মাধ্যমে, ঠিক আছে, কিছু না কিছু বলার। এই পর্যায়ে ভাষার উপাদানের অঙ্গগুলির সমন্বয় আরো দৃঢ় হয়, আরো ভালোভাবে কথা বলতে পারে। তারপরে দেখো এক শব্দ উচ্চারণ করা শুরু করে। এই ব্যাবলিং এর মধ্যেই কিন্তু এইটা পড়ছে অনওয়ার্ড স্টেজ, ঠিক আছে? একটা ওয়ার্ড উচ্চারণ করার চেষ্টা করছে। বলছে শিশু এই সময় মুখে 1 বা 2 সিলেবেল শব্দ আসে ও বলতে চেষ্টা করে, ঠিক আছে? আর এটা ধীরে ধীরে অর্থপূর্ণ হয়ে ওঠে। শব্দ প্রকাশ এখন নিয়ন্ত্রিত উচ্চারণ হয়, মানে যে শব্দটা করবে তখন মোটামুটি ঠিকঠাক উচ্চারণ, আগে বোঝা যাচ্ছিল না, ঠিক আছে, এখন সেটা বোঝা যাচ্ছে। শব্দ শেখার প্রক্রিয়ার অনুষঙ্গ ও সাদৃশ্যের উপর নির্ভর করে। শিশু প্রথমে শুধু ধ্বনি অনুকরণ করে, পরে বুঝতে শেখে। মানে প্রথমে অনুকরণ করছে, যে যা বলছে তাকে অনুকরণ করে বলার চেষ্টা করছে। মা হয়তো বলে দিল যে বলো দাদা, বা বলো বাবা, বা বলো মা, ও সেটা বলার চেষ্টা করছে, ঠিক আছে? তখন প্রথমে একটা শব্দ বলার চেষ্টা করে, তারপরে ধীরে ধীরে পরিবর্তন হয়। তারপরে দেখো বলছে এই সময় শিশুর বাগেন্দ্রিয়, মানে ওই বাকযন্ত্র যেগুলো আছে, হ্যাঁ, সেখানে পূর্ণতা মানে কিছুটা আসে না। কখনো কখনো চা বলতে গিয়ে কিছু পরিবর্তন করে, চা বলতে গিয়ে তা, হ্যাঁ, এরকম করে। এর কিছু কিছু শব্দ মানে খুব জটিল ভাবে, হয়তো জটিল আছে বা সেই উচ্চারণটা করতে পারছে না, তখন ও কি করছে? অন্য একটা শব্দ উচ্চারণ করছে। সাধারণত 10 থেকে 14 মাস বয়সের শিশুরা প্রায় ডজন খানেক মানে প্রায় 10-12টার মতো শব্দ আয়ত্ত করতে পারে। ডেভিড ম্যাকনিল তিনি কি বলছেন যে এক শব্দ দিয়ে শিশু পুরো বাক্যই প্রকাশের চেষ্টা করে, মানে পুরো বাক্যটা বলার চেষ্টা করে। যেমন এখানে ও একটা শব্দ বললো মা, হয়তো মা ওখানে নেই, যেখানে ও আছে সেখানে মা নেই, মাকে না দেখতে পেয়ে ও কান্না করতে শুরু করলো। ও প্রথমে কি করলো? মা বলে চিৎকার করা শুরু করলো। তার মানে যেটা বোঝাচ্ছে, হয় মা কোথায় আছে, না হয় মা কি করছে, বা মা আসছে না কেন, এইগুলো আসে, ঠিক আছে? এই পর্যায়ে কিন্তু বাক্যের একটা সুর চলে আসে, দেখবে যে কান্না করতে করতে মা বলে উঠছে, ঠিক আছে? তার মানে ওখানে একটা সুর আসছে, ঠিক আছে? আমরা যেটা বাংলার ভাষায় বলি কি যে প্লুতস্বর, ঠিক আছে, সেইটা এখানে কিন্তু ব্যবহার করা হচ্ছে। তারপরে কি বলছে? একই শব্দ পর্বই শিশুর প্রথম ভাষার প্রকাশের ধাপ। একটা শব্দ পর্ব, ওই শব্দটাই ও বারে বারে ইউজ করবে।
ধরো ও মা বলতে পারছে, তুমি ওকে বলো বাবা, ও মা বাবা না বলে মাই বলে যাবে, মাই বলে যাবে। ঠিক আছে, ম্যাকনিল আরো একটা কথা বলছেন যে এই এক শব্দের বাক্যে বস্তু নির্দেশ, আবেগ, অনুরোধ ও প্রশ্ন সবকটাই প্রকাশ পায় ওই একটা শব্দের মাধ্যমে। ও ওইটাই দিয়ে সবকিছুকে প্রকাশ করার চেষ্টা করে। ঠিক আছে, নেক্সট দুই শব্দ পর্ব দেখো, দুটো শব্দ কিভাবে ব্যবহার করছে শিশু। বলছে শিশু দুটি শব্দ মিলিয়ে কথা বলা যখন শুরু করছে, যেমন তাঁতি, ঠিক আছে, তার মানেটা কি দাঁড়াচ্ছে, এটা কি, ঠিক আছে, বাবা গাই, বাবার গাড়ি, মামা নাই, এই ধরনের শব্দগুলো তখন ও ব্যবহার করতে পারছে দুই পর্ব যখন আসছে সেই সময়। ঠিক আছে, ম্যাকনিল আবার ইংরেজিতে কিছু শব্দ উনি ব্যবহার করছিলেন, মাই শো, ব্লো শক, সি প্লেন, এই ধরনের শব্দগুলো কিন্তু তখন শিশু বলতে পারছে। উনি একটা পরীক্ষার মাধ্যমে এই জিনিসগুলো দেখছেন। ঠিক আছে, তার পাশাপাশি শব্দ যুগল সাধারণত দুটো শ্রেণী রয়েছে। এক হচ্ছে পিভাট, মানে কেন্দ্রীয় শব্দ, মূল শব্দ, যেটা ধরে ও বলতে চাইছে, যেখানে বেশিরভাগটা থাকছে ক্রিয়া এবং বিশেষণ। শিশু যখন বলছে তখন কিন্তু এগুলো ওরা বুঝতে পারছে না, কিন্তু যখন উনি মানে ম্যাকনিল বিশ্লেষণ করলেন তখন তিনি দেখলেন যে যেখানে একটা ভার্ব থাকছে, একটা অ্যাডজেক্টিভ থাকছে মূল মূল ভাষা হিসাবে, আর তার পাশাপাশি আর যেটা থাকছে ওপেন ক্লাস, অর্থাৎ যেখানে বিশেষ্য বা সর্বনাম থাকছে। এই শব্দগুলো কিন্তু শিশু একেবারে ছোটবেলায় এক শব্দ বলতে বলতে যখন দুই শব্দ আসছে, যখন তার বয়স তখন কত থাকছে দুই শব্দ বলার সময়, প্রায় 1.5 বছর, তাই না, প্রায় 1.5 বছর, অর্থাৎ 18 মাস এই সময়ের সে বলছে। কিন্তু এবার আমি আগেই বলেছি যে আগে পরে এই ব্যাপারগুলো হতে পারে, হ্যাঁ, এই বিষয়গুলো আগে পরে ঘটতে পারে। আচ্ছা, তারপরে দেখো এই পর্যায়ে শিশুর মধ্যে সরল ব্যাকরণের ধারণা জাগে, দুটি শব্দ উদ্দেশ্য এবং বিধেয়ের ভূমিকা নেয়, যে দুটো শব্দ থাকে, যে দুটোতে বলছে সে। তারপরে এই সময় শিশুর ভাষা টেলিগ্রাফিক স্পিচ রূপে প্রকাশ হয়। টেলিগ্রাফিক প্রকাশটা কি, ওই 2 বা 3 শব্দের পর্ব সেটা মিলিয়ে মিশিয়ে কথাবার্তা বলা, সেটাই হচ্ছে টেলিগ্রাফিক স্পিচ। ঠিক আছে, তারপরে দেখো বলছে 3 শব্দ পর্ব বা টেলিগ্রাফিক পর্ব কি বলছে, প্রায় 2 বছর বয়সে শিশু শব্দে বিভক্তি ও প্রত্যয় লাগাতে শুরু করে। ঠিক আছে, আগে ওই আকার অস্বীকার কিন্তু দিত না, বা এরকম হচ্ছে যে ধরো আমরা যেমন বলি যে আমরা বিভক্তি এবং প্রত্যয় ব্যবহার করা মানে কি, কোন একটা শব্দ ধরো গাছ, মূল শব্দ রয়েছে গাছ, সেটাকে আমরা কি করছি, গাছের করছি, তখন কিন্তু এর একটা বিভক্তি চলে আসছে। শিশুরা সেই সময় এই এর ব্যবহারটা করা শুরু করছে 3 পর্ব যখন শুরু হচ্ছে তার। ঠিক আছে, সেই সময় সে 3 বা ততোধিক শব্দ গঠন করতে শুরু করছে। তারপরে এই সময়ে বাক্যগুলো সম্পূর্ণ ব্যাকরণ সম্মত নয়, কিন্তু গঠনশীল। ব্যাকরণগত দিক থেকে যদি বিচার করতে যায় তাহলে ঠিকঠাক নয়, কিন্তু গঠনশীল। আর ওই যে বললাম টেলিগ্রাফিক স্পিচ বলছে, যেখানে বলা হচ্ছে শব্দ গঠন হচ্ছে যথাযথ ক্রম বা সম্পূর্ণ ক্রমানুযায়ী হচ্ছে না, সংযোগপূর্ণ হচ্ছে না, তবুও অর্থ বোঝা যাচ্ছে। এটা কিন্তু টেলিগ্রাফিক স্পিচ বা টেলিগ্রাফিক ওয়ার্ড বা স্টেজ 3 পর্ব থাকছে এখানে। তারপরে দেখো 5 বছর বয়সের পরবর্তী যখন বিকাশ ঘটছে তার, তখন সে প্রচুর শব্দ আয়ত্ত করছে। তখনও কিন্তু তার ভাষা কমপ্লিট হয়নি, কিন্তু সে জটিল বাক্য, প্রশ্নবোধক বাক্য, নির্দেশমূলক বাক্য, এগুলো সে ব্যবহার করতে পারছে। তার মানে হয়তো বাবাকে প্রশ্ন করতে পারছে, হ্যাঁ এটা কই, ওটা কই, বা এটা কি, বা একটা শব্দ তোমরা যদি ইউটিউবে দেখো বা ফেসবুকে দেখবে, অনেকেই বাচ্চাকে নিয়ে ভিডিও করে, বাচ্চাকে হয়তো কিছু দিতে গেছে, সে সেটা হয়তো তার পছন্দ না, সে বলতে পারছে না, 2-3টে শব্দ বললো, বলে ছুড়ে দিল। ঠিক আছে, এরকম হয়। তারপরে দেখো নতুন ও কঠিন শব্দ শেখার প্রতি আগ্রহ তাদের বাড়ে। নতুন শব্দ যেটা থাকছে তার পাশাপাশি কঠিন শব্দ, সেটা শেখার ক্ষেত্রে তার কিন্তু আগ্রহটা বাড়ছে। তারপরে দেখো বলছে এই পর্যায়ে স্থায়িত্ব ও মিলন, বলছে এই পর্বগুলি কঠোরভাবে আলাদা নয়, এক পর্বে শেষ হওয়ার আগে অন্য পর্ব শুরু হতে পারে। এইখানে একটা মজার বিষয়, যেটা এতক্ষণ ধরে আমি বলে আসছিলাম, এই যে পর্বগুলো, প্রথম কান্নার পর্ব, তারপরের পর্ব কি পেলাম আমরা,
কে বলতে পারবে? প্রথমে ছিল কান্না, তারপর কুইং পর্ব, তারপর ব্যাবিং পর্ব, তারপরে কথার মধ্যে একটা সুর ঢুকছে, তারপরে 1 পর্ব, 2 পর্ব, 3 পর্ব, তার পাশাপাশি ব্যাকরণগত দিক সে জানতে পারছে। ঠিক আছে, এইগুলো পরপর চলে আসছে, তাদের মধ্যে একটা বোধ শক্তি থাকবে এবং সেই ক্ষেত্রে সে ওইগুলো শিখতে পারছে। আর এই পর্বগুলো যে সময়কালে ঘটবে বলে আমরা বলছি, সেটার আগে পরেও ঘটতে পারে, কারণ তার যদি বোধ শক্তি এবং গ্রহণ ক্ষমতা বেশি থাকে। তারপরে দেখো, বলছে শিশুর ভাষা শিক্ষার সমস্যা, অন্তরায় বা দেরি করে শেখা। কি কি সমস্যা থাকতে পারে? একটা হতে পারে বয়স্কদের মনে হয় যে বাচ্চাদের ক্ষেত্রে যে ভাষাটা তারা বলছে, মানে তার সঙ্গে বেশি বেশি কথা বললে ভাষা সে সহজে শেখে, কিন্তু সেখানে একটা সমস্যা তৈরি হয়। সেটা হচ্ছে হয়তো শিশু সেটা উচ্চারণই করতে পারছে না, একটা সমস্যা তৈরি করে দেওয়া হচ্ছে। যেমন এইটা নিয়ে ভাষাবিদ জিন আইচসন তিনি কি বলছেন, যে শুধরে দেওয়া বা নকল করানোর চেষ্টার ভাষা শেখাকে ত্বরান্বিত করে না, বরং ক্ষতিও করে। মানে সেটাকে তাকে ভালো করে শেখার ক্ষেত্রে যতটা উদ্বুদ্ধ করবে, তার থেকে বরঞ্চ ক্ষতিও করবে। ঠিক আছে, সেটাও কিন্তু হয়। আবার কি আছে, বলছে দ্বিভাষিক পরিবেশে শেখা। এমন হতে পারে বাড়িতে সে মা বাবার কাছে যে ভাষাটা শিখছে, টেলিভিশন বা রেডিও টিভিতে অন্য ভাষা শিখছে, ফলত তার শেখার ক্ষেত্রে একটা দেরি হয়ে যায়, একটা সমস্যা তৈরি হয়। ঠিক আছে, একটা বাধা তৈরি হতে পারে, এতে সেই শিশু দেরিতে শিখতে পারে। ঠিক আছে, এটা কোনো সমস্যা খুব বেশি নয়, কিন্তু তার শেখাটা একটু পিছিয়ে যায়। এটা হচ্ছে প্রাথমিক স্তরে এই ভাষা শেখার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তারপরে কি বলছে, শিক্ষাদানের বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক ভিত্তি। এই স্তরে শিক্ষাদান করতে হবে বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক পদ্ধতিতে। মানে যখন তাকে শেখানো হবে, মানে এবার কৌশলগুলো আমরা দেখছি যে কোন কৌশলে একজন শিক্ষার্থী বা বাচ্চাদের, একদম ছোটবেলার বাচ্চাদের শেখানো হবে। তাদের ক্ষেত্রে বেশ কিছু বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক ভাবধারাকে শেখাতে হবে। সেখানে শিশুর মানসিক বিকাশের ধাপ থাকবে। ঠিক আছে, মানে ধাপ অনুযায়ী শেখাতে হবে, জোর করে নয়, সে যা চাইবে তাকে সেইভাবে শেখাতে হবে। আর হচ্ছে প্রথমে শেখাতে হবে ভাষা, বলা এবং মানে শোনা, সেই জায়গাটা, তারপরে গিয়ে বর্ণমালা। একটা শিশুকে প্রথমে শোনাতে হয়, বেশি বেশি করে কথা বললে বা তার সামনে যখন কিছু শোনানো হবে, তখন সেইটা সে নেওয়ার চেষ্টা করবে, বলার চেষ্টা করবে। এটাই হচ্ছে তার বর্ণের ভাষা, মানে বর্ণমালাগত দিক। তারপরে কি আসছে, ভাষা শেখানোর ধাপ। আর একটা কৌশল কি বলছে, প্রথমে কয়েকটি অতি পরিচিত শব্দ, ওই যেমন বললাম বাবা, মা, ভাই, দিদি, কাকা, এই ধরনের শব্দ তাদের শেখাতে হবে। তারপরে কি হচ্ছে, পরিচিত শব্দ দিয়ে এই শিশুদের লিখতে শেখাতে হবে। বর্ণানুক্রমিক পদ্ধতিতে বর্ণ শেখানো অনাবশ্যক, মানে বর্ণ অনুযায়ী যে শেখাতে হবে এরকম কোনো কথা নেই, শব্দভিত্তিক শেখানোর প্রয়োজন। এরপর ছোট ছোট শব্দ মিলিয়ে বাক্য গঠন শেখাতে হবে, যেমন মা আসে, বাবা যায়, আমি খাই, এই ধরনের সহজ বাক্য, মানে সাধারণ বাক্য। প্রথমে আগে শব্দ হলো, তারপরে বাক্য শেখানো। ঠিক আছে, তারপরে কি বলছে, যে ইন্দ্রিয় সচেতন শিক্ষা, মানে সেখানে ভাষা শেখার সঙ্গে সঙ্গে শিশুর ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং সচেতনতা গড়ে তুলতে হবে। তার মধ্যে সেক্ষেত্রে কি কি থাকতে পারে, যে তার যেগুলো চাওয়া, তার আগ্রহ রয়েছে, সেই সেই জিনিসগুলোকে যেমন আমি দেব, তার পাশাপাশি সেগুলো ভালো না মন্দ সেটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, তারপরে কি বলছে, যে এই শিক্ষার ক্ষেত্রে যদি একটু বড় স্টুডেন্ট হয়, যাকে স্কুলে পাঠানো হচ্ছে, তার ক্ষেত্রে শিক্ষকের কি ভূমিকা থাকবে। সেখানে বলছে যে একজন শিক্ষক শিশুকে বাকযন্ত্র, মানে অর্থাৎ বাকযন্ত্র, যেটা স্পিচ অর্গান রয়েছে, সেটার ব্যবহার শেখাতে হবে। প্রতিটি বর্ণের সঠিক উচ্চারণ করছে কিনা তা জানতে হবে। বলা হচ্ছে, মানে যা বলা হচ্ছে সেটা শিশু সঠিকভাবে শুনছে কিনা তা পরীক্ষা করতে হবে। যা দেখানো হচ্ছে শিশু সঠিকভাবে চিনে ও বলতে পারছে কিনা তা নিশ্চিত করতে হবে। আর ঘ্রাণেন্দ্রিয় বিকাশে নজর দিতে হবে, যেমন কোন ফুলের কি গন্ধ তা ঠিক করে বুঝতে পারছে কিনা, সেটাও কিন্তু তাকে দেখাতে হবে। মানে পারিপার্শ্বিক পরিবেশে যা যা রয়েছে সেগুলো তাকে একটা একটা করে দেখাতে হবে।
তার পাশাপাশি কি বলছে, শব্দের প্রতীক উপলব্ধি করা, কোনো কোনো শব্দ দেখাতে হবে কোন ধরনের শব্দ, একটা শব্দ করা হলো সেটা কিসের শব্দ সেটা জানানো। তারপরে কি বলছে, শিশুকে শেখাতে হবে কোন শব্দ কোন বস্তুর প্রতীক, যেমন কলম মানে লেখার বস্তু, গাছ মানে উদ্ভিদ, এগুলো শেখাতে হবে। আশেপাশের সমস্ত বস্তু, প্রাণী, ফুল, ফল, রং, সংখ্যা ইত্যাদি নাম জানতে আগ্রহী হয় শিশুরা, সেগুলো জানাতে হবে। শিক্ষকের কাজ হচ্ছে তাদের সেই আগ্রহের সহযোগিতা করা ও নতুন শব্দ শেখানো। বর্তমানে দূরদর্শন এবং মিডিয়ার প্রভাবে শিশুরা কিন্তু অল্প সময়ে অনেক বেশি শিখতে পারে। এইগুলো মোটামুটি শিশুর ক্ষেত্রে প্রয়োজন। ঠিক আছে, যাই হোক, যা আমরা মোটামুটি এখানে জানলাম সেইগুলো এখানে একটা সংক্ষেপে তুলে দেওয়া আছে। আজকে এই পর্যন্ত থাক। আচ্ছা, এইখানে কারোর বুঝতে সমস্যা আছে কিনা কেউ একটু বলো। এতক্ষণ যা বললাম সবাই কি বুঝতে পেরেছো যে একটা শিশু তার শেখার ক্ষেত্রে কি কি হতে পারে, এই পুরোটা কিন্তু তাকে জানা দরকার, মানে প্রত্যেকের, কারণ এর উপরে ভিত্তি করেই কিন্তু প্রশ্নগুলো দেয়। বলো এখানে কার কি জিজ্ঞাসা আছে, আমরা এইটুকুনি থাক। বলছিলাম স্যার, একটু যদি রুটিনটা বলেন, কখন কি ক্লাস হবে, কি কি বার পড়াবেন, টাইম করা থেকে পড়াবেন। আচ্ছা, আমাদের যেটা পেইড ব্যাচের ক্ষেত্রে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ স্যার, পেড ব্যাচের ক্ষেত্রে হ্যাঁ, পেইড ব্যাচের ক্ষেত্রে আমাদের যেটা থাকবে, রাত 9টা থেকে ক্লাস হবে। ঠিক আছে, 9টা থেকে ক্লাস হবে। আর মোটামুটি এখন আপাতত 3 দিন চলছে, কিছুদিন পর থেকে 4 দিন ক্লাস হবে, সোম বুধ শুক্র রাত 9টা থেকে। ঠিক আছে, একটা রুটিনও আমরা পেইড ব্যাচের ক্ষেত্রে দিয়ে দেব। যারা ভর্তি হবে সোম বুধ শুক্র অথবা মঙ্গল বৃহস্পতি শনি আমরা গ্রুপেই জানিয়ে দেবো, আমাদের যে ব্যাচ গ্রুপ রয়েছে সেটাতে আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, 9টা থেকে রাত পড়াবো কিভাবে? 1 ঘন্টা মিনিমাম। ঠিক আছে, একটা করে ক্লাস থাকবে, বেশি না। মানে সপ্তাহে 3 দিন? আপাতত 3 দিন, পরে সেটা বাড়তে পারে। কি কি ক্লাস হবে 3 দিনে? 3 দিনে ওই একটা রুটিন দিয়ে দেওয়া হবে, সেই রুটিন অনুযায়ী কোন দিন কোন টপিকের ক্লাস থাকবে সেটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, কোন কোন সাবজেক্ট কভার করবেন? টোটাল যে সাবজেক্ট আর্টস মূলত, ঠিক আছে, বাংলা, শিশু মনস্তত্ত্ব এবং হচ্ছে ইংলিশ, সঙ্গে হচ্ছে সোশ্যাল স্টাডিজ, এই 4টে টপিকের ক্লাস আমাদের হবে এবং টোটালটা কভার করাবো আমরা। মার্চ পর্যন্ত টানা ক্লাস হবে, পরীক্ষা রাখবে, কয়েকদিন পিছায় সেক্ষেত্রে আমরা সেটা করবো। হ্যাঁ সারনা বলো। এবং শুধু আমি নয়, আরো স্যার ম্যাম আছেন, তারা ক্লাস নেবেন। হ্যাঁ স্যার, বলছিলাম কি যে আপার প্রাইমারির জন্য কি কোনো বই কিনবো আপাতত নাকি? কিচ্ছু কিনতে হবে না, আমরা যেটা দিয়ে দেবো সেটা করো। আমাদের যে অ্যাপ রয়েছে সেখানে মক টেস্ট রাখবো, সেটাও তোমরা পরীক্ষা দাও। মাঝে মাঝে কিছু মক টেস্ট আমরা ওই দিয়ে দেবো পরীক্ষা নিজেদের দেওয়ার জন্য, মানে ওএমআর শিট বেসড যেহেতু পরীক্ষা হবে, ওএমআর শিটও পাঠিয়ে দেবো। এবং একটা 150 নম্বরের বা প্রতিটা পার্টের আলাদা আলাদা 30টা করে কোশ্চেন হয়তো মাঝে মাঝে পাঠিয়ে দিলাম, তোমরা সেটাতে পরীক্ষা দিলে, দিয়ে উত্তর পাঠালে আমাদের, আমরা আবার সেটা চেক করেছি, সঠিক উত্তর কি সেটা আমরা পাঠিয়ে দেবো। ঠিক আছে স্যার, আর একটা কথা ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, নেটের যেমন আপনাদের ওই বিবরণাতে আমরা সব দেখতে পেতাম, আমরা আপার প্রাইমারিটা সব দেখতে পাবে। আচ্ছা, সব দেখতে পাবে, কোনো সমস্যা নেই। এখানে আরো একটা জিনিস আমরা পাঠিয়ে দেবো তোমাদের, প্রত্যেকটাতে টপিকের নোটস গুলো আমাদের যারা পেইড ব্যাচে থাকবে তাদের আমরা পাঠিয়ে দেবো, নোটস গুলো পিডিএফ আকারে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, তাহলে প্রিন্ট করে নিন। হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট করুন। আচ্ছা স্যার। হ্যাঁ হ্যাঁ, আর কিছু? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বলছি পেইড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে বা কি শুরু হয়ে গেছে? আমাদের অলরেডি একটা ক্লাস হয়েছে। এবার অনেকেই আমাদের বলছিল যে স্যার আমরা ক্লাস নেব, একটু ওয়েট করুন, তার জন্য আমরা 15 তারিখ পর্যন্ত একটু ডেট, একটা ক্লাস নিয়ে 15 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করেছি। 15 তারিখ থেকে চলাকালীন আমি আপনাকে মেসেজ করলাম, বলছে স্যার পেমেন্টটা কি আপনার যেই নাম্বার আছে ওতেই করলেই হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমি পাঠিয়ে দেবো, দরকার হয় হোয়াটসঅ্যাপে আমাকে SMS করলে আমি জানিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে স্যার, হ্যাঁ, হ্যাঁ। হোয়াটসঅ্যাপে এসএমএস করা। ঠিক আছে। আর কিছু? স্যার ফর্ম ফিল আপ তাহলে জানুয়ারিতে হতে পারে, ওরকম সময় হতে পারে। মানে মার্চে পরীক্ষা হবে এটা কনফার্ম? হ্যাঁ, কারণ কি কোর্ট থেকে নির্দেশ দিয়ে দিয়েছে। হ্যাঁ, পরীক্ষা নিতেই কোর্ট হবে, থেকে কি নির্দেশ দিয়েছে স্যার? পরীক্ষাটা নিতেই হবে। হ্যাঁ, মানে উপায় মানে নেই। এটা কি ফ্রেশ রিক্রুটমেন্ট হবে? কি যে এইটা তো বলা বড় চাপের, যে যা চলছে না ফ্রেশ মানে আমি বলছি যেমন ধরুন 9-10টা যাদের চাকরি গিয়েছিল তারা বলছিল, এটা তো কারো চাকরি যায়নি। না, এটার ক্ষেত্রে এখনো তো সেরকম কিছু শোনা যায়নি। পরীক্ষাটা তো নিতেই হচ্ছে, এবং সবাই যারা পরীক্ষার্থী তারা পরীক্ষা দিলে তার ভিত্তিতে আর কি নেক্সট যে স্টেপটা সেটা নিতে পারবে। ঠিক আছে? আর কিছু? আর ম্যাথ সায়েন্সটা হবে না? না, ম্যাথ সায়েন্স আমাদের মানে টিচারের জন্য আমরা আর কি করাইনি। আমরা প্রথমে ভেবেছিলাম করাবো, পরে বিশেষ কারণে আর কি করাতে পারলাম না আর কি। হ্যাঁ, না মেইনলি শিশু বাংলা ইংলিশ আর চাইল্ড সাইকোলজি এগুলো হয়ে গেলেই হয়ে যাবে। হ্যাঁ, মানে দুটো পার্ট থাকছে তো। যারা সায়েন্স পড়বে তাদের আলাদা। এবার সায়েন্সের জন্য অনেকে ইনকোয়ারি করেছিল আমাদের কাছে যে স্যার আপনারা সায়েন্স করাবেন কিনা। আমি তাদের জন্য বলছি আর কি, যে সায়েন্সের সায়েন্স হ্যাঁ হয়ে যাবে, চিন্তা নেই। ওটা ম্যাথ সায়েন্সটা কিন্তু মেন হচ্ছে চাইল্ড সাইকোলজি, কারণ ওটা ভালো করে বিএড পড়িনি ভালো করে। ওর কোশ্চেন গুলো খুব ইজি, এইরকমই কোশ্চেন। আমি যে কোশ্চেন দেখালাম এই কোশ্চেন, একটু শুধু পড়াশুনো করতে হবে, জাস্ট 1-2 বার। যারা বিএড করেছে এখানে প্রত্যেককেই যথেষ্ট অভিজ্ঞ। আমি যতটুকু জানি, বা আমাদের তো এর আগে SLST স্টুডেন্ট ছিল, স্টুডেন্ট অনেকেই ভর্তি হয়েছিল SLST তে। তো আমি ক্লাস নিয়ে বুঝেছিলাম প্রত্যেকে যারা মানে দায় সারা বছর তো পড়াশুনো করে কেউই আসেনি। হয়তো বিএড নানা কারণে তাদের পড়তে যাওয়ার সময় হয়তো কাজের ক্ষেত্রে কাজে থাকতে হয়, বা বিভিন্ন কারণে পড়া হয় না। কিন্তু এখানে যে সিলেবাস আছে, একটু পড়লে, একটু মন দিয়ে দেখলে প্রত্যেকে ভালো পারে। হ্যাঁ, কোনো সমস্যার আচ্ছা, জায়গা রিক্রুটমেন্ট কি তাড়াতাড়ি হবে এটা? এর রিক্রুটমেন্ট? মধ্যেই রিক্রুটমেন্ট কি তাড়াতাড়ি হয়ে যেতে পারে? হ্যাঁ, তাড়াতাড়ি হওয়ার কথা আছে। এখন দেখা যাক কি করে। কিন্তু মানে মানে এটা কি সেই কোর্টের আন্ডারে হচ্ছে, যেটা 9-10-11-12 যেটা হবে? না, ওটা ওখানকার আলাদা, এটা আলাদা কিন্তু। হ্যাঁ, এটা নিয়েও একটা চলছিল, তার ভিত্তিতে বলে দিয়েছে যে আপার প্রাইমারি পরীক্ষাটা নিতেই হবে মার্চের মধ্যে। ঠিক আছে? এবার একটু এদিক ওদিক হতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, আগে পরে হতে পারে এরকম ব্যাপার। ঠিক আছে? স্যার হ্যাঁ, স্যার আমি আপারের বাইরে একটা কথা বলছি স্যার, আপনাদের কি পিএসসির আমাদের ব্যাচ পিএসসি চলছিল। তো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিএসসির আমাদের ব্যাচ চলছিল, একটা ব্যাচ। সেই ব্যাচটাতে চলতে চলতে নোটিফিকেশন দেওয়ার কথা ছিল সেপ্টেম্বরের দিকে। সেপ্টেম্বরের 14 তারিখে ওরা একটা টেন্টেটিভ ডেট দিয়েছিল প্রথম দিকে, মানে 2025 হ্যাঁ, হ্যাঁ। প্রথম দিকে। কিন্তু ওরা সেই পরীক্ষার কোনো আর আপডেট দেয়নি বলে ওদেরকে আপাতত আমরা স্টপ রেখে দিয়েছি। পিএসসির ফুল নোট আমরা এখান থেকে যারা যারা পড়েছে আমরা তাদেরকে পাঠিয়ে এসেছি। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা পিএসসি নিয়েছিল। স্যার বলছি যে এখন কি কোনো নতুন ব্যাচ পিএসসি চালু এক্ষুনি আমরা হওয়ার বা চালু করিনি। ওই পিএসসির জন্য সত্যি কথা বলতে সিলেবাস যেটা আছে খুব সংক্ষিপ্ত। কেউ যদি 2 মাস দিয়ে পড়ে তার কমপ্লিট করা কোনো ব্যাপার নয়, খুব সংক্ষিপ্ত সিলেবাস। ওই জন্য দেখেছি স্যার এসএলএসটির মতনই সিলেবাস বাংলার। না, কিছুটা, ওখানে ওই কিছু অনেক কিছু কম পরিবর্তন আছে, ওখানে অনেক কম হ্যাঁ, আছে, অনেক কম আছে। অনেক কম। যার জন্যে ওখানের কোনো সমস্যা আমাদের ক্ষেত্রে, আমরা আমাদের যে কজন স্টুডেন্ট ফোন করেছে আমরা বলেছি তোমরা আপার বিএড যেহেতু আছে, আপার প্রাইমারিটা ভালো করে পড়াশুনো করো, পরীক্ষাটা দাও, আমরা আছি। যখন শুরু হবে আমরা ওখানে শেষ করে দেবো এবং কমপ্লিট করিয়ে রিভিশনও করাবো, এইটুকু গ্যারেন্টি আমরা দিতে পারি পিএসসি তে। সেই জন্য আমরা ওটাকে সবাইকে আপাতত আটকে রেখেছি, কাউকে এক্ষুনি ভর্তি নিইনি। কিন্তু আমাদের ব্যাচ আছে, আমাদের অ্যাপ প্লে স্টোরে গিয়ে চেক করলে বুঝতে পারবে, বিবর্ণ দিয়ে সার্চ করলে ওখানে আছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। সবাইকে গুড নাইট। গুড নাইট স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গুড নাইট স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট।